বিকাশ কিছু লোকের মাঝখানে দাঁড়িয়ে গ্রামের বিকাশের কথা বলছিল। দেখো দাদা ভাইরা, যদি আমাদের গ্রামে রেল পরিষেবা চলে আসে তাহলে আমাদের কত লাভ হবে। আমরা পাহাড় থেকে খুব সহজেই নিচে যেতে পারবো, আমাদের বাচ্চারা পড়াশোনা করতে পারবে আর আমাদের ব্যবসা আরো বেড়ে যাবে। এই শোন বিকাশ, তোর এই বড় বড় স্বপ্নগুলো দেখে দেখে না আমাদের এই খালি পেট ভরে না, বুঝতে পেরেছিস? আরে প্রথমে নিজের পেটটাকে ভর দেখিনি, তারপর গ্রামের লোকের চিন্তা করিস। জমিদার বাবু দেখুন, ও আবার নিজের রেল পরিষেবার কথা বলে যাচ্ছে। হ্যাঁ বিকাশ, তোমার মতন পড়াশোনার লোকজন স্বপ্নের জগতেই সবসময় বাস করে। আরে প্রথমে তো তুমি তোমার বাবাকে বাড়িতে বসে খাওয়াতে শুরু করো, তারপরে গ্রামে রেল পরিষেবা নিয়ে আসবে। বিকাশ চুপচাপ বাড়ি চলে গেল। বিকাশ নিজের ছোট ঘরে ছিল। ওর বউ আকাঙ্ক্ষা ওকে বলছিল, তুমি সারা দিন গ্রামে গিয়ে বিকাশের কথা বলতে থাকো। কি পেয়েছো তুমি এতদিন? শুধু লোকের মজা আর খোটা শোনা। আকাঙ্ক্ষা, আমি কিছু ভুল বলছি না। গ্রামের ভবিষ্যতের কথা বললে পরে এতে ভুলটা কি বলো তো? আমার তো তোমার এই বড় বড় কথায় কিছু যায় আসে না। আমি শুধু এইটুকু জানি, আমি প্রত্যেকদিন তোমার জন্য গ্রামের কথা শুনে শুনে চিন্তায় পড়ে গেছি। তখনই ওর বাবা বলদেব সেখানে এসে পৌঁছালো আর বিকাশকে বলল, বিকাশ, এইসব কতদিন চলবে? আমি আর পরিশ্রম করতে পারবো না বাবা। এই বয়সে আমার আর হাড়ে জোর নেই বাছা। বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু এই গ্রামটাকে পাল্টানোর একটা স্বপ্ন দেখেছি আমি। আর এই স্বপ্ন দেখে পেট ভরে না খোকা। আমি তোকে পড়াশোনা করিয়েছি এইটা ভেবে যে তুই বড় হয়ে চাকরি করবি আর আমার বাড়িটাকে দেখবি, কিন্তু তুই তো কোথাও চাকরি পাচ্ছিস না খোকা। বাবা, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি, কিন্তু কোথাও আমি কোনো সুযোগ পেলাম না। শোন বাবা, আমি তোকে 10 দিনের মতন সময় দিলাম। এই 10 দিনের মধ্যে তুই যদি কোথাও কাজ না পাস তাহলে তোকে আমার সাথে ইটের ভাটায় গিয়ে কাজ করতে হবে। রাতের সময় আকাঙ্ক্ষা খাবার পরিবেশন করতে করতে বলল, তুমি এত চিন্তিত কেন? বাবা যা বলেছে তাতে কোনো ভুল তো নেই। আমি বুঝতে পারছি আকাঙ্ক্ষা, কিন্তু মনে হচ্ছে আমি যেন কিছু বড় কিছু করতে পারি। আরে ইটের ভাটায় কাজ করার জন্য আমি পড়াশোনা করিনি। কিন্তু তুমি কতক্ষণ অবধি অপেক্ষা করবে? চাকরি পাওয়া তো এত সোজা নয়। বাবা এখন বুড়ো হয়ে গেছে, এই পরিবারকে উনি সামলেছেন, এখন তোমার পালা। কিন্তু আকাঙ্ক্ষা, এইসব কিছুদিনের জন্য হলেও তুমি ওনার সাথে কাজ করো, যতক্ষণ অবধি চাকরি পাচ্ছ না। এতে তোমার কাজের অনুভবও হবে আর পরিবার সাহারাও পাবে। পরের দিন বিকাশ নিজের বাবা বলদেবের সাথে ভাট্টে পৌঁছালো। জমিদারের বউ অর্চনা মজদুরকে নির্দেশ দিচ্ছিল। যখনই ও বিকাশকে দেখল, ওর হাসি পেয়ে গেল। আরে, এ তো আমাদের গ্রামের বিদ্যমান মহাশয়। কি ব্যাপার বিকাশ, এখনো তোমাকে ইটের কাজ করতে হচ্ছে? সব কামই তো সম্মানজনকই হয়। এইসব কথা বলা তো তুমি খুব ভালো করে জানো, কিন্তু যখন আমি তোমায় বলেছিলাম যে নিজের বাবাকে সাহায্য করো, তখন তো তোমার এই কাজটা ছোট বলে মনে হতো। কিন্তু বিকাশ সেই কথায় কোনো মন দিল না। কাজের দরুন বিকাশ দুইজন মজদুর ভীমা আর বালিয়াকে আসতে কথা বলতে শুনল আর ওদের কাছে গিয়ে ওদের কথা শোনার চেষ্টা করলো। আরে আমি পরীক্ষা করে দেখে নিয়েছি। আরে ভাট্টাপুর গ্রামের ঘাটির নিচে অনেক পরিমাণে খনিজ পদার্থ রয়েছে। ওগুলো যদি আমরা বের করতে পারি না তাহলে আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ, কিন্তু এই কাজটা খুব বুদ্ধি করে আমাদের করতে হবে, গ্রামের লোকজন যেন সন্দেহ না করতে পারে। বিকাশ এইসব শুনে চমকে উঠল। বিকাশ সোজা অর্চনার কাছে পৌঁছালো। অর্চনা দেবী, আপনার সাথে আমি একটু দরকারি কথা বলতে চাই। কি হয়েছে বিকাশ? তুমি কোথাও ইট ওঠাতে ওঠাতে কোনো নতুন যোজনা তো বানাওনি? আরে এখন ঠাট্টা করার সময় নয়। ইট ভাটাতে কাজ করে দুজন শ্রমিকের কথা আমি সব শুনতে পেরেছি, জানেন তো? ঘাটির তলায় থাকা খনিজ পদার্থ নিয়ে কোনো একটা চক্রান্ত করছিল। কি বলছো তুমি? ওদের নাম হলো ভীমা আর বালিয়া। ওরা এই গ্রামের নয়। তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলছো? ওদের পুরো আলোচনা আমি শুনেছি। দেখো বিকাশ, তোমার কথা মেনেও নি তো আমরা করতে কি পারবো? যদি ঘাটির নিচে খনিজ থাকে, সেটা আমাদের কোনো কাজের নয়। এই গ্রামে যাতায়াতের কোনো সাধন নেই। আমরা চাইতেও খনিজকে বাইরে নিয়ে যেতে পারবো না। বিকাশ চুপ করে গেল। ও চিন্তায় ডুবে সেখান থেকে চলে গেল। কিন্তু বিকাশ জানতো না যে ভীমা আর বালিয়া
গাছের পেছনে লুকিয়ে ওর আর অর্চনার কথা শুনছিল। বিকাশ আমাদের সব কথা সবাইকে বলে দিয়েছে। ও যদি গ্রামের লোকেদের এই কথা বলে দেয় না, তাহলে আমাদের পুরো প্ল্যান একবারে ভেস্তে যাবে। ওকে আমাদের আটকাতেই হবে, যাতে ও গ্রামের লোকে কাউকে বলতে না পারে। সেই জন্য জমিদারের বউ অর্চনা দেবীকে তুলে নিতে হবে। হ্যাঁ, আর তার সাথে ওর বউ আকাঙ্ক্ষাকেও। তাহলে ও আমাদের কথা শোনার জন্য একেবারে প্রস্তুত থাকবে। বিকাশ শুয়ে উঠল আর নিজের বউ আকাঙ্ক্ষাকে দেখতে পেল না। ওকে চারপাশে খোঁজার পর ও একটা কাগজ পেল, যেখানে লেখা ছিল, আমরা তোমার বউকে তুলে নিয়ে ঘাটিতে নিয়ে এসেছি। খনিজের কথা যদি তুমি কাউকে বলো, তাহলে কিন্তু তোমার জন্য এটা একেবারেই ভালো হবে না। বিকাশ চিঠি পড়ে ঘাবড়ে গেল। তখনই সেখানে জমিদার এসে পৌঁছালো। ওর হাতেও সেই একই চিঠি ছিল। এই সব কিছু তোমার জন্যই হয়েছে। আমার বউকে কেউ অপহরণ করে নিয়েছে। এখন তুমি যদি ওকে ফিরিয়ে আনতে না পারো, তাহলে তোমার জন্য এটা কিন্তু ভালো হবে না। বিকাশ জঙ্গলের দিকে এগিয়ে গেল। ও একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। হে ঈশ্বর, আমি এমন কি অন্যায় করলাম যার জন্য আমার বউ আর গ্রামের উপরে এত বড় বিপদ এলো? তখনই সেখানে একটা হরিণ এসে দাঁড়ালো। ও কিছুক্ষণ বিকাশকে দেখলো। হঠাৎই একটা বাঘ এলো আর হরিণের ওপরে ঝাঁপানোর জন্য তৈরি হলো। একে রক্ষা করতেই হবে। বিকাশ হরিণ আর বাঘের মাঝখানে দাঁড়িয়ে গেল। বাঘ মানুষের আওয়াজে বলল, সরে যাও আমার রাস্তা থেকে, এটা আমার শিকার। আরে তুমি মানুষের মতো কি করে বলতে পারো? আমি হলাম একজন মায়াবী বাঘ। এটা আমার খাবার, আর তুমি এটা খাওয়া থেকে আমাকে আটকাতে পারবে না। আরে যদি কাউকে খাবারই হয় তাহলে আমাকে খেয়ে ফেলো, কিন্তু এই নিরীহ হরিণটাকে তুমি ছেড়ে দাও। হঠাৎই বাঘ আর হরিণ রং বেরঙের আলোর সাথে গায়েব হয়ে গেল। ওর জায়গায় একজন সুন্দর পুরুষ প্রকট হয়ে গেল। আমি হলাম বনরক্ষক। তুমি অনেক বড় বলিদান দেওয়ার মতন একটা জিনিস উপস্থাপনা করেছো। বলো, তোমার কি ইচ্ছা রয়েছে? আমার বউ আর জমিদারের বউকে অপহরণ করে নেওয়া হয়েছে। গ্রামে যাতায়াত করার মতন কোনো সুযোগ সুবিধাও নেই, যার ফলে আমরা গ্রামের সম্পদগুলোকে রক্ষা করতে পারি। আমি তোমার ভালো আর গ্রামের ভালোর জন্য বিশেষ কিছু অবশ্যই করব। তুমি আবার ইট ভাটাতে ফিরে যাও। বিকাশ ইটের ভাট্টার কাছে এসে পৌঁছালো। হঠাৎই ভাট্টা থেকে একটা ধামাকা হলো। যখন ধোঁয়া সরে গেল, ওখানে তখন ইটের একটা সুন্দর জাদুই ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন থেকে একটা আওয়াজ এলো, আমি জাদুই ইটের ট্রেন। আমার মালিক বিকাশ। উনি যেখানে আমাকে বলবেন আমি সেখানেই যাব। বিকাশ ট্রেনের ভেতরে গেল আর গ্রামের লোকদেরও ডাকলো। তোমরা সবাই ভেতরে যাও, এই ট্রেনটা আমাদেরকে ঘাঁটিতে নিয়ে যাবে। গ্রামবাসীরা আস্তে আস্তে ট্রেনে বসলো। বিকাশ ট্রেনকে বলল, আমাদের ঘাঁটি পর্যন্ত নিয়ে চলো। জাদুই ইটের ট্রেন গড়গড়াহাটির সাথে জঙ্গলের রাস্তা দিয়ে ঘাটির কাছে এসে পৌঁছালো। ঘাটির সামনে ভীমা আর বালিয়া দাঁড়িয়েছিল, যারা খনিজের ওপরে কবজা করার যোজনা বানাচ্ছিল। আর এই শব্দটা কোত্থেকে আসছে? এটা তো ট্রেনের মতন মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন আবার কোত্থেকে আসতে পারে? জাদুই ট্রেন ঘাটির সামনে এসে দাঁড়ালো। দরজা খুললো আর বিকাশের সাথে গ্রামবাসীরাও নিচে নামলো। ট্রেনকে দেখে ভীমা আর বালিয়া একদম চমকে গেল, আর অর্চনা আর আকাঙ্ক্ষা যারা ওখানে কয়েদ ছিল, ওরা বিকাশকে দেখে স্বস্তি পেল। বিকাশ, আমি জানতাম যে তুমি আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে। তোমাকে দেখে আমার কি আনন্দ হচ্ছে। বিকাশ ট্রেনের দিকে তাকালো আর গম্ভীর স্বরে আদেশ দিল, জাদু ট্রেন, এদের দুজনকেই ধরে নাও। ট্রেন থেকে রং বেরঙের রশ্মি বেরোলো আর ভীমা আর বলির ওপরে পড়লো। কিছুক্ষণের মধ্যে ওরা নিজেদের ট্রেনের ভেতরে জেলখানায় দেখলো। আরে এসব কি হচ্ছে? এইসব তুমি করলে বিকাশ? তোমরা দুজন আমাদের গ্রামের খনি চুরি করার চেষ্টা করেছো, তাই না? আর গ্রামের লোকেদের তুমি ক্ষতি করারও চেষ্টা করেছো। এখন তোমরা দুজন তো এই শাস্তিই পাবে। বিকাশ গ্রামবাসীদের দিকে তাকিয়ে আর গলায় জোর নিয়ে বলল, বন্ধুরা, আমাদের গ্রামের এই ঘাটির নিচে বিশাল খনিজ সম্পদ রয়েছে, বুঝতে পেরেছো? কারোর উপর নির্ভর থাকার আমাদের আর কোনো দরকার নেই। ওই খনিজ পদার্থ বের করে ওগুলো আমরা শহরে বিক্রি করব, আর আমাদের গ্রামের উন্নতি হবে তাতে। জমিদার বিকাশের দিকে এগোলো। তুমি যা বলতে তা নিয়ে সবসময় ঠাট্টা করতাম, কিন্তু আজ আমায় মানতে বাধ্য করেছো যে তুমি আমাদের গ্রামটাকে সত্যিই পাল্টানোর একটা সাহস দেখিয়েছো।
বিকাশ, আমি তোমার সব সময় মজা উড়িয়েছি আর তোমার বিচারধারাকে ভুল বলেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি কি আমায় ক্ষমা করবে? আরে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। এখন আমরা একসাথে নিজেদের গ্রামের উন্নতি করতে হবে। ওই দিন থেকে গ্রামবাসীরা খনিজ বার করার কাজ শুরু করলো। জাদুই ট্রেন খনিজকে ঘাঁটি থেকে গ্রামে পৌঁছানোর কাজ শুরু করে দিল। আর আস্তে আস্তে গ্রামের চেহারা বদলে গেল। যেখানে ঝুপড়ি ছিল সেখানে সুন্দর ঘর, স্কুল, হোটেল আর বাজার তৈরি হয়ে গেছিল। এখন বিকাশে গ্রামের চারদিকে খুশি আর সমৃদ্ধির পরিবেশ ছিল।